ব্যাকডেট করে নিয়ে যা। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ঘরে রয়েছো তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ মনিরুজ্জামান তোমাদেরকে একাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের আজকে যে বিষয়টি সেটি হচ্ছে প্রথম অধ্যায় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিশ্বে ও বাংলাদেশ প্রেক্ষিত। এখানে একটা ছবি রয়েছে, ছবিটা কি বলতো? সেল। সেল স্যার কোষ। কোষে হচ্ছে নিউক্লিয়াস, কোষের পর্দা, মাইটোকন্ড্রিয়া, প্রোপ্লাজম, লাইসোজোম এগুলো রয়েছে, তাই তো? হ্যাঁ মানুষের বৈশিষ্ট্য বহন করে কোন জিনিস? স্যার জিন। জিন। জিন কোথায় থাকে? হ্যাঁ জিন থাকে স্যার ডিএনএ তে স্যার। ডিএনএ তে ডিএনএ স্যার। একটি সেল, সেলের মূল কেন্দ্র যেটা সেটা হচ্ছে কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি থাকে বলতো? ক্রোমোজোম। নিউক্লিয়াস। ক্রোমোজোমে সবকিছু, সকল মানুষের, সকল প্রাণীর, সকলের অস্তিত্বের বৈশিষ্ট্য বহন করে। ক্রোমোজোমের থেকে কি থাকে? ডিএনএ এবং আরএনএ। কি থাকে? ডিএনএ এবং আরএনএ। ডিএনএ বা আরএনএ তে আর কি থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। ফাইন। এই নিউক্লিয়াস তোমাদের সামনে উপস্থাপন করেছি। নিউক্লিয়াস ক্রোমোজোম, এটাই, এই উপাদানটাই সকল প্রাণীর বৈশিষ্ট্য বহন করে। সেখানে আমরা পেয়েছি ডিএনএ, ওকে। সেখানে কি পেয়েছি আমরা? জিন। জিন, তাই তো? সেখানে পেয়েছি জিন। আমরা এখানে এই তাহলে আজকের বিষয় কি নিয়ে আলোচনা করছি বুঝতে পারছি। এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এমন একটা বিষয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জিন। তার সেই জিন থেকে এক প্রাণী থেকে অন্য প্রান্তে প্রাণীর বৈশিষ্ট্য বহন করে, অথবা এক প্রাণী থেকে অন্য প্রাণীর কি করে বৈশিষ্ট্য নেওয়া যায়, এক প্রাণীর অঙ্গ কিভাবে অন্য অঙ্গে, অন্য প্রাণীর অঙ্গে ট্রান্সফার করা যায়, এগুলো সব নিয়ে আলোচনা। আচ্ছা, জিন ইঞ্জিনিয়ারিং একসাথে কি বলা যায়? কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সবাই একমত হলাম? তাহলে দেখি আজকের পড়ার পাঠ কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা এই অধ্যায় থেকে কি শিখবো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, কোথায় কোথায় প্রয়োগ করা যায়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথমে চলে আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমাদের কি ধারণা ক্লিয়ার আমরা কি পড়াশোনা করছি? হ্যাঁ স্যার। দুইটা প্রাণী থেকে দুইটা প্রাণী, দেখছো? অন্য প্রাণী থেকে কি নিল? আপার সেল ফ্রম শিপ নিয়ে দুই প্রাণীর সাথে দুই প্রাণীর জিনকে এক করে সেটাকে কালচার করে নতুন একটা প্রাণী তৈরি করলো। যে প্রাণীটা আবিষ্কার করলো সেই প্রাণীটা যে বৈশিষ্ট্য বহন করে সেটা ছিল কি? তার পিতা এবং মাতার অনুরূপ। একে বলা হয় ক্লোনিং, রিকম্বিনেন্ট ডিএনএ বা ক্লোন। বা ক্লোনিং করা যে কোনো প্রাণী এইভাবে করা সম্ভব। আসলে তাহলে আমরা কথায় আসি কিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এমন একটা বায়োটেকনোলজি
যা জৈবিক অঙ্গের জিন বিশ্লেষণ করে সরাসরি উন্নত মানসম্মত জৈব যৌগ তৈরি করার কৌশল। এমনটা ইঞ্জিনিয়ারিং যেটা টেকনোলজি ব্যবহার করে জিন বিশ্লেষণ করে সরাসরি উন্নত মানসম্মত জৈব জৈব যৌগ যৌগ তৈরি করার কৌশলকে বলা হয় কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ নতুন ডিএনএ কোনো মূল জিনে সংযোজন করে অবাঞ্ছিত ডিএনএ বাদ দিয়ে কাঙ্ক্ষিত বস্তুর জিন তৈরি করে এতে করা যায়। আচ্ছা আমি একটু বলি, একটা মানুষ খুব হাসতে পারে, জান্নাতুল রাফা, একটা মানুষ খুব হাসতে পারে, তাহলে হাসির তার বৈশিষ্ট্য, যে হাসি খুশি থাকে তার বৈশিষ্ট্য তার জিনে আছে না? হ্যাঁ, একটা মানুষ খুব রাগান্বিত, তার বৈশিষ্ট্য তার জিনে আছে? আচ্ছা স্যার। আছে। একটা মানুষ খুব মেধাবী, চৌকস, প্রজ্ঞাবান, এই বৈশিষ্ট্য তার জিনে আছে? জি স্যার একটা আছে। মানুষ অনেক সুন্দর, অনেক সুন্দরী, এই বৈশিষ্ট্য তার জিনে আছে? আছে। আচ্ছা আমি জি যে স্যার। কথাগুলো বলেছি এগুলো কি তার পিতামাতা থেকে আসে না? হুম, হ্যাঁ? আছে স্যার। সব কথা আছে স্যার। জি স্যার আছে। পিতামাতা থেকে। তার মা সুন্দর বলে সে সুন্দর, তার মা মেধাবী বলে সে, জি স্যার। তাই না? বেশি তার মা সুন্দর বলে সে, জি স্যার। তার মা মেধাবী বলেই সে বেশি মেধাবী। মেধাবী। এখান থেকেই আসে। তাহলে মানুষের সবচেয়ে লোভনীয় বিষয় কি? যে আমার সন্তান যদি মেধাবী হতো, আমার সুন্দর যদি অনেক দেখতে সুন্দর হতো, আমার সুন্দর সন্তান যদি অনেক উঁচু লম্বা হতো, জি স্যার। আমার সন্তান যদি হাসি স্যার। খুশি হতো, জি স্যার। সৎ মানুষ হতো, সবাই এটা লোভনীয় হয় না? তাহলে আগামী দিন এরকম আসছে যে প্রতিটা মানুষের, মেধাবী মানুষ, সুন্দর মানুষের জিন বিক্রি হবে। যে আমার একটা সেল দাও, তোমার শরীর থেকে একটা সেল দাও, আমি এই সেল কিনে নিয়ে আমার সন্তান তৈরি করবো। তখন সে হবে কি? দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট, অনেক ভালো, অনেক মেধাবী, জি স্যার। ডাক্তার, ইঞ্জিনিয়ার, পিটানোর মতো মানুষ। তবে একটা ঘরে ঘরে তৈরি হবে একটা ব্যারিস্টার, একজন ইঞ্জিনিয়ার, একজন ডক্টর, একজন নেভি আর্মি বিমান অফিসার, একজন জি স্যার। একজন গার্লস। ইতিমধ্যে ভেড়া তৈরি করেছে, দেখতে তার মা বাবার মতো ছিল। হ্যাঁ, তারপর অনেক প্রাণী তৈরি করেছে, কিন্তু আবার ভয়ঙ্কর খারাপ দিকও আছে। এই করতে করতে মানুষ অন্যদিকে ধাবিত হতে পারে। যে রাগী, যে দানবের মতো যাচ্ছ, কেউ ইচ্ছা করলো আমি দানবের মতো একটা মানুষ তৈরি করি, তখন কি করবে? যে রাগী, দানবের মতো যাচ্ছ, তারপরে সে অনেক মোটা মোটা কর্কশ কণ্ঠ, এরকম জিন কিনবে, কিনে টিনে সব এক করে নতুন একটা প্রাণী তৈরি করবে। নতুন একটা কি করবে? প্ল্যানিং তৈরি করবে। সেই প্রাণীটা কি পানি হবে? তৈরি করবো। সেই প্রাণীটা কি হবে? মানবের মতো। অর্থাৎ পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে বেড়াবে, বিপদ সৃষ্টি করে। এইখানে সরকার, গভর্নমেন্ট, বিভিন্ন দেশের গভর্নমেন্ট গুলো এইগুলো নিষেধাজ্ঞা করেছে যে কাজগুলো যাতে না করা যায়। কেন? আচ্ছা আমরা পড়াই চলি বাবা। জি স্যার। কোন জীবের জীবন, বুদ্ধি সহ অন্যান্য বৈশিষ্ট্য জীবের ডিএনএ এর উপর নির্ভর করে। সুতরাং ডিএনএ যে অংশ বৈশিষ্ট্যের জন্য দায়ী সেটা হচ্ছে জিন। এটা আমি বলেছি আগে, তাই না? তাই তো? দেখছো? জি স্যার। জি কারাগার স্যার। স্যার। এখানটা সিওল নিয়েছে, সেলটাকে ক্রোমোজোম নিয়েছে, সেখান থেকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে ক্রোমোজোম, সেখান থেকে জিনটাকে বেরিয়েছে, সেখান থেকে ডিএনএ, সেখান থেকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, হ্যাঁ, থায়ামিন। এই তো? জি স্যার। স্যার। জি স্যার। আণবিক বিজ্ঞানীগণ অনেক এনজাইম আবিষ্কার করেছে ডিএনএ এর গঠন পরিবর্তন করতে পারে যা দিয়ে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? একটা সেলের ভিতরে নিউক্লিয়াস, ক্রোমোজোম, জিন,
অ্যাডিনিন, জি, গুয়ানিন, সাইটোসিন, এইভাবে একটা টমেটো থেকে তার জিনকে রিপ্লেসমেন্ট করে উন্নত জাতের টমেটো তৈরি করে। টমেটো ঠান্ডা সহ্য করতে পারে না, আবার মাছ ঠান্ডা পানিতে থাকতে পারে না। বিজ্ঞানীরা খুঁজে বের করবে কোন জিনের জন্য মাছ ঠান্ডা পানি সহ্য করতে পারে, সেই জিনটি টমেটোতে প্রতিস্থাপন করলে টমেটো ঠান্ডা সহ্য করতে পারে। এই যে কলম করে দেখাচ্ছে ছবিতে, কিছু কিছু এনজাইম আছে যার সাহায্যে ডিএনএ কিছু অংশ বাদ দেওয়া যায় অথবা যোগ। বুঝতে পেরেছে? কিছু কিছু এনজাইম আছে যার সাহায্যে ডিএনএ কিছু অংশ জি স্যার। বাদ দিতে পারে অথবা অ্যাডও করতে পারে। এই ধরনের এনজাইম ব্যবহার করে বিজ্ঞানীরা ডিএনএ থেকে নির্দিষ্ট জিন বাদ দিয়েছে। আমি কি বোঝাতে পেরেছি বাবা? হ্যাঁ স্যার। স্যার জি স্যার। এইভাবে ঠিক এই পদ্ধতিতে। এবার চলে আসি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। বিষয়টা কি? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কি? জিএমও, অর্থাৎ নতুন ডিএনএ কোনো মূল জিনের সংযোজন বা অবাঞ্ছিত জিনে বাদ দিয়ে কাঙ্ক্ষিত বস্তুর জিন তৈরি করা যায়, আর একে বলা হয় কি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ, যেমন সন্তান সম্ভবা মহিলাদের পেটাসিস দেখে সন্তানের জেনেটিক ত্রুটি নির্ণয় করা যায়, অর্থাৎ শিশুর জন্মের পূর্বে এই সকল সমস্যার সমাধান করতে পারে। যেমন হরমোন পোড়ার ত্বক, ফেটে যাওয়া হাড়, খাদ্যনালী, আলসারের চিকিৎসা করা যায়। ফসল, উন্নত ফসল তৈরিতে যেমন সয়াবিন, ভুট্টা, তুলা, তেল, বীজ এতে ব্যবহার করা হয়। জি স্যার। জেনেটিক্যালি পরিবর্তিত ফসল পোকামাকড়, অন্যান্য উদ্ভিদনাশক দ্বারা আক্রান্ত হলে ছত্রাক, ভাইরাস প্রতিরোধী, প্রকৃতির সহনশীল, দ্রুত, অধিক উৎপাদনক্ষম। অধিক উৎপাদনক্ষম যেমন বীজহীন তরমুজ, মানে অধিক ফলনশীল ধান, উন্নত জাতের ঘাস। শিল্পের একটি ব্যবহার করে জৈব কারখানায় প্রোটিন, এনজাইম উৎপাদন করা যায়, টিকা তৈরি করে। রিমার্ক করা থেকে বিরত থাকার জন্য বলছি। এভাবে একটা প্রাণী থেকে ব্যাকটেরিয়াকে বেছে বেছে কালচার করে এইভাবে একটি প্রাণী তৈরি করে অথবা উদ্ভিদ তৈরি করে। রিকম্বিনেন্ট ডিএনএ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে তামাক গাছ, জোনাকি পোকা একে অপরের বিনিময় করে এই কাজগুলো করা সম্ভব। রিকম্বিনেন্ট ডিএনএ। এবার চলে আসি, সবাই খাতা ধরো। জি বাবা। স্যার বলছিলাম স্যার স্যার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কি কোনো উদ্ভিদ বা প্রাণীর বৈশিষ্ট্য কি 100% পরিবর্তন চেঞ্জ হয়, নাকি স্যার কিছু 50% বা 60% চেঞ্জ হয় আর বাকি 40% পার্সেন্টেজ চেঞ্জ করা যায়। কারণ একটা প্রাণী আসছে দুই থেকে, এটা পিতা এবং মাতা থেকে আসছে, হ্যাঁ, অথবা স্পার্ম এবং ওভাম থেকে আসছে, সেখানে দুইটা বৈশিষ্ট্য বহন করা যেতে পারে। তোমার বৈশিষ্ট্য তোমার পিতার মতো হতে পারে, তোমার মাতার মতো হতে পারে, তোমার দাদির মতো হতে পারে, তোমার দাদার মতো হতে পারে, তোমার নানির মতো হতে পারে, তোমার নানার মতো হতে পারে, অথবা তার পূর্বপুরুষের মতো হতে পারে। এই বৈশিষ্ট্য দেখা গেল দেখতে তোমার মায়ের মতো না, কিন্তু তোমার আচরণের মায়ের মতো। কথা বলতে তোমার বাবার মতো না, কিন্তু তোমার বিহেভিয়ার, অন্যান্য আচরণের বাবার মতো, অথবা তুমি তোমার কুকুর মতো। কেমন? এবার চলে আসি বিষয়,
তা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ এর ধাপ সমূহ। দেখো রিকম্বিনেন্ট ডিএনএ এর ধাপ সমূহ আলোচনা করো। সোমেয়া তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। থ্যাংক ইউ। রিকম্বিনেন্ট ডিএনএ এর ধাপ সমূহ। তোমাদের যদি পাশে কোনো সাউন্ড না থাকে তাহলে আমি সবাইকে আবার ফিরে নিয়েছি। একটু পরে আনবো, কেমন? স্যার রিকম্বিনেন্ট ডিএনএ ধাপ সমূহ। 1 নম্বর ডিএনএ নির্বাচন। এভাবে ক্লোনিং করে, আমি একটু জানাই রাখি, এভাবে ক্লোনিং করে হাইব্রিড যত প্রাণী আছে, খাবার জাতীয় খাদ্যশস্য, ফসল, যেমন হাইব্রিডের তেলাপিয়া, হাইব্রিডের কই মাছ, হাইব্রিডের শিং মাছ, হাইব্রিডের মাগুর মাছ, ওই যে বলে বিদেশি জাতের যে মাগুর, হাইব্রিডের শোল মাছ, হাইব্রিডের যত প্রকার মাছ আছে বলো তোমরা যে বিদেশি প্রাণী, আসলে এগুলোই হচ্ছে মূলত হাইব্রিড বা রিকম্বিনেন্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফসল। আর ফসল প্রতি বছর কন্টিনিউ ধানের উৎপাদন বাড়ছে, উঁচু মানের জাত এনে বাংলাদেশের উৎপাদনশীল যে ধানের সাথে ক্রস করে উন্নত জাতের ধান তৈরি করছে, ফসল তৈরি করছে, আখ তৈরি করছে, তামাক তৈরি করছে, সব প্রকার উদ্ভিদ জাতীয় সবকিছু তৈরি করছে। রিকম্বিনেন্ট ডিএনএ এর ফল। আমরা চলে আসি রিকম্বিনেন্ট ডিএনএ এর ধাপ। প্রথমে 1 নম্বর ডিএনএ নির্বাচন। আমার যে বৈশিষ্ট্যটা প্রয়োজন, আমার যে বৈশিষ্ট্য প্রয়োজন সেই বৈশিষ্ট্য সম্পন্ন, আমার যে বৈশিষ্ট্য প্রয়োজন সেই বৈশিষ্ট্য সম্পন্ন জিনটা আমাকে নির্বাচন করতে হবে। আমি বোঝাতে পেরেছি? আমার যে বৈশিষ্ট্য প্রয়োজন সেই বৈশিষ্ট্য সম্পন্ন আনতে হবে। এই ডিএনএটা আমি মাইক অফ করো। কাঙ্ক্ষিত ডিএনএ, আমার যে বৈশিষ্ট্য প্রয়োজন, যে উঁচু মানের জাত, সুন্দর কণ্ঠস্বর, দেখতে সুন্দর, মেধাবী, আমি সেই কাঙ্ক্ষিত ডিএনএ এখানে দেখতে পাচ্ছি, এটি আমি নির্বাচন করলাম। অমুক দেহে আছে, অমুক মায়ের আছে, অমুক বাবার আছে। এবার এটি যে বহন করবে, ডিএনএ কে বহন করার জন্য একজন বাহক নির্বাচন, অর্থাৎ বাহকের প্লাজমিডকে ডিএনএ এর সাথে যুক্ত করার জন্য ব্যবহার করা বাহক নির্বাচন। যে ডিএনএ আমি নির্বাচন করলাম, এবার সেই ডিএনএটা বাহক নির্বাচন, সেই ডিএনএ কি করবে, সেই বাহক নির্বাচন। আমি কি বোঝাতে পেরেছি দুইটা? আমি কি বোঝাতে পেরেছি? হাসিব 398। 1 নম্বর কি বলেছি? ডিএনএ নির্বাচন। 2 নম্বর ডিএনএ বাহক নির্বাচন। নাম্বার 3, ওই যে প্রথম যে ডিএনএ নির্বাচন করেছিলাম সেটাকে স্যার 2 নাম্বারটা একটু দেখেন স্যার। 2 নম্বরটা হচ্ছে ডিএনএ 2 নাম্বারটা একটু দেখাবেন। বাহক নির্বাচন। ওই ডিএনএটা 1 নম্বর যে বহন করবে সেটা নির্বাচন। 2 নম্বর ডিএনএ যে নির্বাচন করলে আমার প্রয়োজন ডিএনএ সেটা যে বহন করবে সেই বাহক নির্বাচন। নির্বাচিত ডিএনএ কে বহন করার জন্য যে বাহক সেটা নির্বাচন। ওকে। নাম্বার 3, জি স্যার। যে ডিএনএ নির্বাচন করেছিলাম প্রথমে সেটা কর্তন, সেই খণ্ড, সেই বৈশিষ্ট্যধারী ডিএনএ কে কি করতে হবে বলো? আর আমার ফোনে ক্লাসটা ছায়া দেন না রে। ডিএনএ 1 নম্বর যে নির্বাচন করেছিলাম সেটাকে কর্তন, কর্তন কি কেটেছি আমরা? পেন্সিল দিয়ে কাটা যায় না কিন্তু। হ্যাঁ, অত্যাধুনিক যে সিজার আছে তা দিয়ে কাটতে হয়। ডিএনএ কর্তন, ওই যে 1 নম্বর নির্বাচন করেছিলাম
প্রথমে ডিএনএ নির্বাচন, দ্বিতীয় বাহক নির্বাচন, 3 নম্বর হচ্ছে ওই যে প্রথম যেটা নির্বাচন করেছিলাম সেটা কর্তন। এবার যে বহন করবে এই দেখো কেটে ফেলে দিব, এখান থেকে কেটে ফেলে দিব, এখানে এই কর্তন অংশটুকু এখানে জোড়ায় দেব। এবার প্লাজমিড কর্তন, যে বহন করবে তার প্লাজমিডটা কেটে ফেলে দেব, কেটে ফেলে দিয়ে এইটা এখানে লাগিয়ে দেবো। মাউসের সিম্বল দেখতে পাচ্ছ? হ্যাঁ, হুম। এই যে কর্তনটাকে আমি স্যার। কি প্লাজমিড কর্তন করে দিচ্ছি, এখানে এখানে লাগিয়ে দেব। ওকে, হ্যাঁ। এবার চলে আসি, এবার আসি কর্তনকৃত ডিএনএ খন্ড প্রতিস্থাপন। দেখো আমি প্রতিস্থাপন করব, প্রতিস্থাপন। ভাই সবাই একটু মাইকটা অফ করো না, কাশি মাসি শব্দ শোনা যাচ্ছে, স্যারের কথা তো শোনা আর যায় কথা না। বলো না, যার যার অবস্থানে থাকো। স্যার, জি বাবা। কাঙ্ক্ষিত ডিএনএ 1 নম্বর কি ছিল বলো আবার? আমি যে লোভনীয় ডিএনএটা ছিল সেটা নির্বাচন করলাম। 2 নম্বরটি বাহক নির্বাচন, যে বহন করে তাকে নির্বাচন করলাম। 3 নম্বর প্রথমে যে ডিএনএটা আমার প্রয়োজন ছিল সেটাকে কি করলাম? কর্তন করলাম। কর্তন করেছি, আমরা কি ছবিটা দেখতে পাচ্ছি? স্যার কর্তনটা কিভাবে করব? এনজাইমের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে সেই ডিএনএটা কর্তন করা। কি আমরা পারবো কর্তন করতে? কি দিয়ে কর্তন করব? এনজাইমের সাহায্যে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি স্পেশাল রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে এটাকে রেস্ট্রিকশন এবং যে প্লাজমিড বাহকের যে প্লাজমিডটা এটা কেটে কাটলাম, কেটে ফেলে দিয়ে আমি এই কর্তনযোগ্য এখানে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপনকে কি বলে? রিপ্লেসমেন্ট। দেখি 4-এ কি বলে? এই যে ডিএনএ খন্ড ওই যে প্লাজমিডকে যথাস্থানে প্রতিস্থাপন করা। এই দেখো, এই ওই যে এটা কি বলা হয়? ডিএনএ, কাঙ্ক্ষিত ডিএনএ। এটাকে প্লাজমিডকে কেটে ফেলে দিলাম, এবার এখানে এসে জোড়ায় দিলাম। দেবো জোড়ায়? ছবিতে দেখতে পাচ্ছ? হ্যাঁ। জি স্যার। এনজাইম ব্যবহার করে এটাকে লাগিয়ে দেব। এটা হচ্ছে রিকম্বিনেন্ট। তোমাদের সামনে স্পষ্ট? জি স্যার। স্পিকার দিয়ে কথা বলবো, আমি অফ করে দিচ্ছি অনেককে। তাহলে কর্তনকৃত ডিএনএ প্রতিস্থাপন, একে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। চলে আসি এবার পোষক দেহে এটা স্থানান্তর, অর্থাৎ ডিএনএ কে অনুকূলে যে প্রতিস্থাপন করার চতুর্থ ধাপে প্রতিস্থাপন করলাম, রিপ্লেসমেন্ট করলাম, সেটা পোষক দেহে সেই রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর এর অনুকূলে পরিবেশ তৈরির জন্য পোষক ব্যাকটেরিয়া দেহে এটা পরিবেশ। এই ব্যাকটেরিয়া দেহে রিকম্বিনেন্ট ডিএনএ কে প্রবেশ করা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। এরপর সেটা কালচার করে প্রয়োজনীয় টেম্পারেচার, তার খাদ্য, যেখানে যত উপাদান সেটাকে আমরা দেখব সংখ্যা বৃদ্ধি হচ্ছে কিনা এবং কোথায় কি আছে, কাঙ্ক্ষিত জিনবাহী প্লাজমিড পোষকদের সংখ্যা বৃদ্ধি কতটুকু কি হচ্ছে, এটি রিকম্বিনেন্ট ডিএনএ কিভাবে সৃষ্টি হচ্ছে, এগুলো দেখা এবং সেটিকে মূল্যায়ন করা। ব্যাকটেরিয়াকে উদ্ভিদ দেশে দেহে প্রবেশ করে। এবার সেল, তারপর এইভাবে সেলগুলো তৈরি হলো, এভাবে কালচার করে প্রাণী তৈরি।
উদ্ভিদ তৈরি করা সম্ভব। আমরা এক নজরে রিকম্বিনেন্ট ডিএনএ বা ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ আমাদের সামনে উপস্থাপন করলাম। কিছু জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি, খাতায় লিখতে পারো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, ডিএনএ কি, রিকম্বিনেন্ট ডিএনএ বলতে কি বোঝো? তোমাদের যদি পরীক্ষা সেই প্রশ্নগুলোই আসবে। তোমাদের যদি পরীক্ষা আসে ঠিক এভাবে এইগুলো পরীক্ষা আসবে। আমি কি বোঝাতে পেরেছি? একটা কলম দাও। জি স্যার। জি স্যার। এবার কিছু প্রয়োগমূলক প্রশ্ন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভিন্ন প্রয়োগসমূহ ব্যাখ্যা করো। রিকম্বিনেন্ট ডিএনএ ধাপসমূহ, জেনেটিক্যালি সুবিধা এবং অসুবিধা। এবার তোমাদের সামনে কিছু অবজেক্টিভ, এতক্ষণ যা পড়ালাম কিছু অবজেক্টিভ প্রশ্ন উপস্থাপন করো। তোমরা একমত? হ্যাঁ স্যার। স্যার। চলে আসি। কয়টি উপায়ে একটি ডিএনএ অন্য একটি জিনে প্রতিস্থাপন করা যায়? কয়টি উপায়ে? স্যার 5টি উপায়। দেখি উত্তর। কে বলেছে 5টি? উপায়। কয়টি? আমি তো ধাপ 3টি। বলিনি। কয়টি উপায়ে? কোন ইনজেকশনের মাধ্যমে ডিএনএ সমূহ প্রাণীর কোষে নিউক্লিয়াস প্রবেশ করানো হয়? কোন পদ্ধতিতে পাউরুটিতে ব্যবহৃত ইস্ট তৈরিতে ব্যবহার করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কোনটির মাধ্যমে বিভিন্ন রকম হরমোন তৈরি করা সম্ভব হয়েছে বলো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এক জীবের কোষ থেকে ডিএনএ অন্য জীবে স্থানান্তরকে কি বলা হয়? রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং তথ্য আমি তোমাদের সামনে আমি আবার পূর্বের আবার ফিরে যাচ্ছি। আমি রিপিট করে আলোচনায় আসি তোমাদের সাথে। এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করেছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, রিকম্বিনেন্ট ডিএনএ ধাপসমূহ আলোচনা করো। তার ধাপ হচ্ছে ডিএনএ নির্বাচন, ডিএনএ বাহক নির্বাচন, ডিএনএ কর্তন, ডিএনএ প্রতিস্থাপন, ডিএনএ কোষীয়দের স্থানান্তর, সংখ্যা প্রক্রিয়া মূল্যায়ন। আমরা এক নজরে এই ছবিটা উপস্থাপন করতে পারি। দেখতে পাচ্ছ দুইটা সেল থেকে দুইটা জিনিস হচ্ছে, প্লাজমিড আর হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ। আবার একটু শেয়ারে চলে আসি, স্ক্রিন শেয়ার। আমি রিপিট করছি তোমাদের পড়াটা এক নজরে। রিকম্বিনেন্ট ডিএনএ ধাপসমূহ, ডিএনএ নির্বাচন, ডিএনএ বাহক নির্বাচন, ডিএনএ কর্তন, ডিএনএ প্রতিস্থাপন, কোষীয়দের স্থানান্তর, সংখ্যা বৃদ্ধি ও মূল্যায়ন।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে ইনসুলিন তৈরি করা যায়, উন্নত মানের ফসল তৈরি করা যায়, রোগের চিকিৎসা করা যায়, ওষুধ শিল্পে ব্যবহার করা যায়, হরমোন তৈরি করা যায়, ভাইরাস নাশক, টিকা ও জ্বালানি তৈরি করা যায়, পরিবেশ সুরক্ষা করা যায়, ইত্যাদি করা যায়। তাহলে আজকে পর্যন্ত তোমাদের এতক্ষণ সাথে থাকলে তোমাদের আন্তরিক ধন্যবাদ। তোমরা ভালো থাকো। কোনো প্রশ্ন আছে তোমাদের? হ্যাঁ স্যার, আমার একটা আছে স্যার। বলো। স্যার স্যার পিয়াস স্যার, রোল নম্বর 352 স্যার বলতেছি। জি বলো। স্যার যখন মানে ডিএনএটা অন্য কোনো মানে কারোর দেহে স্থানান্তরিত করা হবে, ওই যে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে, হুম, তো আর দেহে ম্যাচ করবে কিনা ওই ডিএনএটা, এটা কি পরীক্ষা করে নেওয়া হয়? অবশ্যই পরীক্ষা করতে হবে। স্যার আমি একটু স্যার আপনার রিকোয়েস্ট করতেছিলাম স্যার, ওই পিডিএফটা গ্রুপে দিলে ভালো হইতো। ওকে, আমি তোমার ভিডিওটা ক্লাসে দিয়ে দেবো। তোমরা স্যার, আমার আজকের ক্লাসে কি উপকৃত হয়েছো? হ্যাঁ স্যার। জি স্যার। স্যার আচ্ছা, থ্যাংক ইউ। আর কিছু বলতে চাও? আগামীকাল ভালো করে পড়ে এসো। আল্লাহ তোমাদের সে পর্যন্ত ভালো রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার নমস্কার স্যার। নমস্কার ভালো স্যার। থাকেন স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো নমস্কার থেকো। স্যার। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আসসালামু আলাইকুম।